দেখুন বন্ধুরা, মধ্য এশিয়াতে জন্মগ্রহণ করে এমন একটি গাছ নিজের সৌন্দর্যের গুণে গোটা বিশ্বব্যাপী নিজের বংশ বিস্তার করেছেন। এর সৌন্দর্যে মানুষ মোহিত হয়ে গোটা বিশ্বব্যাপী যে সমস্ত ছাদ বাগান আছে সমস্ত জায়গাতেই কিন্তু এর উপস্থিতি আমরা দেখতে পাই। এই চন্দ্রমল্লিকার প্রেমে যিনি পড়েছেন, এ থেকে মুক্তি পাওয়া কিন্তু খুব মুশকিল। এর সৌন্দর্য এতই যে বাগানকে একাই কিন্তু এই চন্দ্রমল্লিকা মাতিয়ে রাখে। নমস্কার বন্ধুরা, আজকে যে বাগানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে চন্দ্রমল্লিকার ফুল ফুটে আছে। এক একটা ঝাড় অকল্পনীয়, প্রায় 2,500 থেকে 3,000 ফুল হবে এক একটা গাছেই। তা যে মানুষটি তার অক্লান্ত পরিশ্রম দিয়ে আমাদের সামনে এই সৌন্দর্যকে তুলে ধরেছেন, তার সঙ্গে একটু পরিচয় করব। নমস্কার জগন্নাথ দা। হ্যাঁ নমস্কার দাদা, নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ তো দারুণ ফুল করেছেন। হ্যাঁ, ফুল তো দেরি করলেন আসতে। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। গাছ কেটেই ফেলেছি, আর 2-1 দিন হলে পরে মোটামুটি আরও কেটে ফেলবো। কতগুলো আছে আপনার কাছে? আমার সব মিলিয়ে এবারে 30টা ছিল, এখন 30টা নেই, এখন অনেকটাই কমে গেছে আর কি। মানে যেগুলো প্রথমে ফুটেছিল সেগুলো কেটে ফেলেছি, শুকিয়েছে, যেমন শুকাচ্ছে সেরকম কাটছি। আর এখন আমার ছাদ আবার ফাঁকা করা দরকার, এবার অ্যাডিনিয়াম আসবে এখানে। কিন্তু এর যে সৌন্দর্য, এর প্রেমে যে পড়েছে, এই প্রেম থেকে কিন্তু মুক্তি পাওয়া কিন্তু যাবে না। হ্যাঁ, প্রতিবারই ভাবি যে এবছর আর করব না, এতটা জায়গা নিয়ে নেয় যে আর আমার এমনিতে ছোট ছাদ, এবার আমি যে বাকিটা অন্য ফুল লাগাবো সেটা আর পারছি না। এই কবে থেকে চন্দ্রমল্লিকার প্রিপারেশন শুরু করতে হয়? চন্দ্রমল্লিকার প্রিপারেশন ধরুন এখন থেকেই করতে হবে। মানে মাদারটাকে তো রাখতে হবে বাঁচিয়ে, যেমন করেই হোক। এবার সেই মাদার থেকে আমাকে মোটামুটিভাবে মে মাসের লাস্টে চারা তৈরি করতে হবে। মে মাসের লাস্টে চারা তৈরি করবে? মানে বালিতে বসাতে হবে, তাহলে আমি জুনে লাগাতে পারবো। 15 দিন লাগবে চারা হতে, শিকড় হতে। আমরা এই ভিডিওতে চন্দ্রমল্লিকার চারা কিভাবে তৈরি করতে হয় এবং সেই সঙ্গে এর পরিচর্যা কিভাবে কি করেন উনি, সবটাই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। দাদা, মে মাসে আপনি চারা তৈরি করলেন, তাহলে একটু ওইদিকে চলুন, দেখাই আমি কিভাবে চারা তৈরি হবে। চারা কিভাবে আমরা তৈরি করব চন্দ্রমল্লিকা যদি একটু বলেন, তাহলে দর্শক বন্ধুরা যারা এটা দেখবেন, জানা অনেকেই কিন্তু ফকিবল নয়, বেশিরভাগই মানুষ দেখা যায় যে মাদার রাখেন না, নার্সারি থেকে চারা সংগ্রহ করে গাছ তৈরি করেন। নার্সারিতে চারা সাধারণত অনেক লেটে আসে, হ্যাঁ, তারপরে কি হয়, আশানুরূপ রেজাল্ট কিন্তু মানুষ পায় না। সেই হিসাবে কিভাবে মাদার থেকে চারা তৈরি করতে হবে যদি একটু বলে দেন। এই ধরনের যদি গাছ আমরা করতে চাই, এই যে আমরা যে সাইজের গাছ আমাদের সামনে রয়েছে, তাহলে আমাকে প্রথম কথা হচ্ছে যে মানে আমি গাছটা কেটে দিয়ে আমাকে এই অবস্থাতে, এই যে এটা গাছটা কেটে ফেলেছি, এই অবস্থাতে এই যে এর শাখার ছেড়ে দিয়েছে কিন্তু, হ্যাঁ, এই শাখাগুলোকে এখন রেখে দিতে হবে যত্ন করে, মানে একটু বাঁচিয়ে রাখতে হবে, সোজা কথা। এবার বাঁচিয়ে সাথে ফাঙ্গিসাইড দিতে হবে, খাবার কিছু না, ওর যা খাবার আছে সেটাতেই ও কিন্তু নিজে চলবে। এরপরে যখন আরেকটু আমাদের টাইম আসবে, অর্থাৎ মে মাস যখন হবে, মে মাসের শুরুতেই আমরা যেটা করব যে এখান থেকে এই শাখাগুলোর এই ডগাগুলো কেটে, মানে ঠিক এই অবস্থাতে ধরুন একটা আমি কেটে দেখাচ্ছি, এই যে কেটে নিলাম, ঠিক আছে, এই যে শাখাটা কেটে নিলাম, এই শাখাটার নিচের পাতাগুলোকে ছাড়িয়ে দিয়ে, হ্যাঁ, একটু ধারালো দিয়ে এটাকে প্লেন কাটতে হবে। হ্যাঁ, এটা আমি যেমন এবড়ো খেবড়ো হলো এটা করা যাবে না, এটাকে প্লেন অবস্থাতে কেটে আমাকে যেটা করতে হবে, একদম ব্লেড বা ধারালো চাকু দিয়ে কেটে নিয়ে
প্লেন বালিতে বসিয়ে দিতে হবে। কতদিন থাকবে বালিতে? 15 দিনের মধ্যেই দেখবেন যে রুট বাউন্স হয়ে যাবে, অনেক বড় বড় শিকড় হয়ে যাবে, গুচ্ছমূল বেরিয়ে যাবে চারিদিকে। তখন ওটাকে তুলে আপনি এটাকে ওই 2 ইঞ্চি থেকে বড় আর কি, মানে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি মাপের একটা পট পাওয়া যায়, ঠিক এই মাপের আর কি, ভাঁড় টাইপের। মানে আমি দেখাই, আমার কাছেও আছে, একটু পজ করুন, আমি এনে দেখ। রুট তৈরি হওয়ার পর যখন এটাতে রুট চলে এলো। আচ্ছা, এর আগে একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ, বালিতে যখন বসাবে সে সময় একটা জল একটা ব্যাপার, জল একটু মানে ড্রাই রাখতে হবে, মানে একদম মানে সেই একটু ঝিমাচ্ছে বলে আমি মানে ঢেলে জল দেবো না, এটাকে ছায়াতে থাকবে, একবেলা রোদ পায় এরকম জায়গায় থাকবে, তাহলে তাড়াতাড়ি শিকড়টা হবে। এবং উপরটা মোটামুটি ড্রাই থাকবে, মানে মানে দিনে একবার বা একদিন পর একবার জল দিলে পরে। বেশি জল দিলে গোড়া পচে যেতে পারে, শিকড়টা ঠিকঠাক হবে না। আচ্ছা, এবার রুট বাউন্স হয়ে গেল। রুট হওয়ার পরে, রুট যখন হয়ে গেল, তখন এই যে পটটা আমাদের, যেটাকে আমরা দইয়ের ভাঁড় বলি নাকি, দইয়ের ভাঁড়, এই পটটা ইউজ করতে হবে ফার্স্ট। এটা 2 ইঞ্চি হবে? হ্যাঁ, 2 ইঞ্চি না, এটা মোটামুটি উপরটা 4 ইঞ্চি হবে। উপরটা 4 ইঞ্চি, কিন্তু খাড়ায় ওই মানে মোটামুটি একই মাপ হবে। আচ্ছা আচ্ছা, 4 ইঞ্চি, এটাকে আমরা 4 ইঞ্চি বলি, 4 ইঞ্চি, হ্যাঁ 4 ইঞ্চি পট বলছে এটাকে, ঠিক আছে। এটা অবশ্য 4 ইঞ্চির, মানে একদম স্মল পট, ঠিক আছে, একদম ছোট, ঠিক আছে। এবার এটাতে আমি লাগিয়ে দিলাম। কি মিডিয়া কি ব্যবহার? মিডিয়া হচ্ছে আমাদের আগে থেকে মাটি তৈরি করে নিতে হবে। মিডিয়া হচ্ছে সাধারণ দোআঁশ মাটি বা গার্ডেন সয়েল, যেটাকে আমরা বলছি দোআঁশ, একদম মানে বালির ভাগ বেশি আছে এরকম মাটি নিতে হবে, ঠিক আছে। মাটি তৈরিতে আপনি কি কি ব্যবহার করেন? মাটি তৈরিতে যেহেতু এটা দীর্ঘমেয়াদী গাছ, সিঙের কুচি লাগবেই লাগবে, সিঙের কুচি লাগবে, মানে দীর্ঘমেয়াদী, মানে 7 মাসের ব্যাপার। 7 মাসের জন্য যে খাবার, মানে ড্রাই খাবার আমাকে দরকার, তাহলে সেখানে হচ্ছে মাটিতে যাতে ভবিষ্যতে খাবারটা থাকে, তাহলে সিঙের কুচি হচ্ছে দীর্ঘদিন খাবারটাকে দিয়ে যাবে। সিঙের কুচি রাখবেন, ভার্মি কম্পোস্ট পর্যাপ্ত পরিমাণে রাখবেন, আর তার সাথে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড মাস্ট, ঠিক আছে। যাতে কোনোভাবে মাটিতে কোনোভাবে যেন ফাঙ্গাস অ্যাটাক না করে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি, যে অনেকে বলেন যে মাটিতে ফাঙ্গাস, যে উপকারী যে ছত্রাক, সেটা ফাঙ্গিসাইডের পরিমাণ যদি একটু বেশি হয়, তাহলে পরে আমি তো ছত্রাকের মৃত্যু ঘটে যেতে পারে, এতে নাকি মাটির ক্ষতি হয়, এরকম অনেকে বলেন। কিন্তু যদি এই ব্যাপারে একটু আলোকপাত করেন। সেগুলোর ক্ষেত্রে আমাদের যেগুলো বলবো, যে এই সমস্ত গাছগুলোর ক্ষেত্রে যদি এদের মেনলি রোগ আছে কিন্তু শিকড় থেকে। আচ্ছা, এবং এখানে যদি ফাঙ্গিসাইড না দিই, তাহলে পরে কিন্তু এর মানে মরে যাওয়ার চান্স কিন্তু থাকবে। মানে হয়তো একদিন বৃষ্টি পেয়ে গেল, হঠাৎ করে বৃষ্টিতে ভিজে গেল, ভিজবেই, ছাদে আমাদের ভিজবেই, তখন সেক্ষেত্রে গাছটা মরে যাওয়ার চান্সটা 90% হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো আর একবার যদি গাছ ওই বৃষ্টি পাওয়ার পর ঝিমিয়ে যায়, কারো ক্ষমতা নেই সেটাকে বাঁচানো, হ্যাঁ, ওটা বাঁচাতে পারা যাবে না। সেই জন্য সাবধানতা অবলম্বন করার জন্য ফাঙ্গিসাইড দিতে হবে, পর্যাপ্ত মানে পরিমাণ মতো দিতে হবে। আচ্ছা, অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে এটা গেল আমাদের ফার্স্ট পটের ব্যাপার। ফার্স্ট পট যখন হয়ে গেল, এরপর আছে সেকেন্ড পট, দেখিয়ে দিচ্ছি। আর যেটা হলো, এটাতে থাকবে হচ্ছে জুন মাসের, আমি যদি 10 তারিখে এটাকে যদি পট করি, তাহলে জুন মাসটা থাকছে সমগ্র জুন মাস। জুলাই মাসের 5 তারিখে আমি এটাকে, বা 10 তারিখ ধরে নিলাম, 1 মাস, তার মানে 30 থেকে 40 দিন। হ্যাঁ, 30 দিন ধরুন, একদম 25 থেকে 30 দিন এই পটটার মধ্যে থাকবে। 4 ইঞ্চিতে থেকে গেল। হ্যাঁ, 4 ইঞ্চিতে। এটাও কিন্তু 4 ইঞ্চি, বড় চার। ওটা ছোট চার, এটা বড় চার, ঠিক আছে। এটাকে 2 ইঞ্চি বলে অনেকে, কিন্তু 2 ইঞ্চি নয়, কিন্তু মানে মাপলে পরে 4 ইঞ্চি। হ্যাঁ, বড়ই লাগছে এটা। ঠিক আছে, এবার এইটা থেকে এইটাতে আসবে, বেশ, ঠিক আছে। এইটাতে চলে এলো, এসে এখানে ঢুকে গেল। মাটি সেই তৈরি করা মাটি যা আছে ওই একই মাটি। এবার যেটুকু দরকার সেটুকু ভর্তি হবে, মানে যতটুকু, সবটা তো লাগছে না, আমি তো মাটি ছাড়ছি না। এবার দেখবো, যখন খুলবো তখন দেখবো যে গোটাটা একদম শিকড়ে একদম জড়িয়ে নিয়েছে, একদম মাটির কোনো দেখতেই পাবো না, মানে একদম বাবুই পাখির বাসার মতো। এবার সেটাকে আমি এর মধ্যে রেখে চারিপাশে মাটি দিয়ে ভর্তি, আবার যেটুকু ভর্তি করে দিলাম। এটাতে থাকবে হচ্ছে জুলাই, আগস্ট, 2 মাস থাকবে, 60 দিন। আচ্ছা, এইবার আসল কাজ শুরু হবে। তার সঙ্গে তো পিঞ্চিং চলছে। আমি খুব বেশি হলে পরে, এই পটে যখন থাকবে, আমি খুব বেশি যদি যেতে পারি 100 পর্যন্ত যেতে পারবো। 100 মানে 100 ফুল না, 100 ডগা পর্যন্ত যেতে পারবো। 100 ডগা, মানে এই একটা লাগাচ্ছি তো, এখান থেকে 100টা হবে। আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, খুব বেশিও যেতে পারি, আর বেশিরভাগ ম্যাক্সিমাম হবে 50 থেকে 80-র মধ্যে, দুটো একটা একসাথে চলে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে যাদের গ্রোথ বেশি সেগুলোতে চলে যাবে। ঠিক আছে, জুলাই আগস্ট গেল, হ্যাঁ জুলাই আগস্ট, এইবার আসল গ্রোথ কিন্তু স্টার্ট হবে সেপ্টেম্বর অক্টোবর। হ্যাঁ, তখন এই পট চেঞ্জ করে আমাদের পরের পট, এই যে আমার থার্ড পরে কিন্তু ফোর্থ করিনি, এই যে এটা আমাদের 3 নম্বর পট, 3 নম্বর আমার 8 ইঞ্চি 8 ইঞ্চি পট। হ্যাঁ, আমি কিন্তু আমার কিন্তু 10 নয়, 8 ইঞ্চি পট। 8 ইঞ্চি পটে তাহলে সবগুলো কি আপনি 8 ইঞ্চি পটে? সব 8 ইঞ্চি পটে আছে। 8 ইঞ্চি পটে বন্ধুরা দেখুন কি পরিমাণে চন্দ্রমল্লিকা উনি ফুটিয়েছেন, কিভাবে ফুটে আছে দেখুন। সমস্ত পট আমার 8 ইঞ্চি, একই মাপের, সব 8 ইঞ্চি পট। ঠিক আছে, কিন্তু অনেকে 10-12 ব্যবহার করে। 12 ব্যবহার করে, আমাদের তো এই যে কম্পিটিশন এর ব্যাপার আছে, ওখানে তো 10-এর বেশি নেবে না, যেহেতু বলে দেওয়া থাকে মাপের বেশি ওরা 10 ইঞ্চি মাপ দিয়ে দেবে। হ্যাঁ, সর্বোচ্চ 10 ইঞ্চি। কলকাতার দিকে 12 ইঞ্চি পর্যন্ত অ্যালাউ করে, আমাদের এখানে 10 ইঞ্চি। মুর্শিদাবাদের যতগুলোতে হয় সবগুলোতেই 10 ইঞ্চি। অর্থাৎ 10 ইঞ্চির আগে আমি রেখে দিই, যাতে আমাকে কোনোভাবেই মানে বাতিল করতে না পারে। আচ্ছা, এই যে আমি 8 ইঞ্চিতে আপনি লাগালেন, তারপরে কতদিন পর্যন্ত পিঞ্চিং কাজটা চলবে? পিঞ্চিং হবে একদম, যদি আমি কবে ফুল নেব, ফুল সাধারণত ডিসেম্বরের শেষ, ডিসেম্বরের শেষ, যে ডেটে আমি ফুল নিতে চাই তার 60 দিন আগে পিঞ্চিং বন্ধ হবে। 60 দিন? হ্যাঁ, 60 ডেজ। আচ্ছা, হ্যাঁ, যদি আমি ডিসেম্বরের 25 তারিখ নিতে চাই, ঠিক আছে, তাহলে আমাকে অক্টোবরের 25 তারিখ আমার লাস্ট পিঞ্চিং হবে। ঠিক আছে, আর যদি আমি জানুয়ারির 1 তারিখে নিতে চাই, নভেম্বরের 2 তারিখে আমার লাস্ট পিঞ্চিং হবে। আচ্ছা বন্ধুরা, আমরা এটা শিখতে পারলাম। আর একটা প্রশ্ন আপনার কাছে, এই যে গাছের যে ঝাড় হচ্ছে বড়, 8 ইঞ্চি টব, মাথাটা মোটামুটি 3.5 ফুট হবে কোনটা? 3.5 ফুট কোনটা, তবে 8 ইঞ্চি টবে 3.5 ফুট কোনটা? অনেক দর্শক বন্ধু হয়তো বুঝতে পারছে না, এই যে দেখুন 8 ইঞ্চির 1 ইঞ্চি বড় না। আমাদের প্রশ্ন হচ্ছে এটাই, তাহলে গাছটা যখন লম্বা হবে তখন তো সে ঝুলে পড়বে না, ঝুলে পড়ার জন্য না, হ্যাঁ, যাতে ঝুলে না পড়ে তার জন্য কি করণীয়? এই যে 4খানা করে বাতা, বাঁশ পাটিয়ে 4খানা করে বাতা দেওয়া আছে, আর তার সঙ্গে রিং দেওয়া আছে। রিং দেখা যাচ্ছে কি? হ্যাঁ, রিং দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে বন্ধুরা রিং, তার দেওয়া আছে, জিআই তার, মানে জিআই তার ব্যবহার করেছেন উনি, এবং বাঁশের বাতা দিয়ে খুঁটি হিসাবে ব্যবহার করে এইভাবে বেঁধে রেখেছেন, নালে কিন্তু ঝুলে পড়বে। আটকে রাখা সম্ভব নয়, এটা আটকে রাখা সম্ভব নয়। মানে এটা আমি সহজেই সরানোরা করতে পারবো, এখানে ওখানে নিয়ে যেতে পারবো, সেরকম ভাবে এটা তৈরি করা হয়েছে। খুব সুন্দর, খুবই সুন্দর। আর খাবার কি দেন এতে? এইবার তো সে যা খাবার দিয়েছিলাম, এবার বাদ বাকি যতবার খাবার দেব সব কিন্তু রাসায়নিক সার। রাসায়নিক সার বলতে কি? মানে ডিএপি দেওয়া যাবে না। ডিএপি হলে পরে গাছ বড় হয়ে যাবে, আচ্ছা, হাইট বড় হয়ে যাবে, আপনার অসুবিধা হয়ে যাবে। ডিএপিটা বাদ দিয়ে সুফলা সার দিতে পারবেন, 10-26-26, যেটা আমি বেশি ইউজ করি, 10-26-26 সুফলা। আর একটা রিসেন্টলি ইউজ করছি, মানে সমান পরিমাণে, ইকুয়াল পরিমাণে এনকিপে 15-15-15। আচ্ছা, আর বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, 15-15-15, 10-26-26 এগুলো কিন্তু এই দুটো সুফলা নামে পরিচিত। হ্যাঁ, এই দুটো অল্টারনেট ইউজ করে যাবেন, পরের বার আমার থেকে বড় ঝাড় আপনার বাড়িতে হবে। তাহলে বন্ধুরা আপনারা সমস্তটা শিখতে পারলেন যে কিভাবে চন্দ্রমল্লিকা করতে হবে, সমস্তটা বলে দিলেন। রাজেশ দা বিভিন্ন জায়গায় ভিডিও করে বেড়াচ্ছে, আমার দেওয়া চারা, মানে দেওয়া মানে গিফট করা চারা, মানে আমি তো ব্যবসায়ী নই অবশ্যই, তাদের বাড়িতেও কিন্তু এই মাপেরই গাছ। একদম, আমি গত 23 তারিখে, 23শে জানুয়ারি, আজকে 26শে জানুয়ারি, 3 দিন আগে আমি রফিকদার বাড়িতে ভিডিও করেছি। রফিকদার বাড়ির সমস্ত চারা কিন্তু জগন্নাথ দা ওখানে দিয়েছেন, সেটা রফিকদা বলেছেন। ওই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বা শুনতে পাবেন যে রফিকদা কিন্তু বলেছেন এটা। জগন্নাথ দা শুধু রফিকদাকে নয়, অনেককে কিন্তু চারা দেন এবং বিভিন্ন রকম পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। আমাদের কাজই তো, আমাদের তো গ্রুপই আছে বাগান তৈরি করার উৎসাহ দেওয়ার জন্য। আপনাদের তো একটা বিরাট গ্রুপ আছে, গ্রুপটার নাম এবং গ্রুপের কার্যকলাপ সম্পর্কে যদি একটু বলে দেন। আমাদের গ্রুপের নাম বনকথা, আপনারা সবাই মোটামুটি পরিচিত। আমাদের ফেসবুকে এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব গ্রুপ রয়েছে। গ্রুপের কর্মকাণ্ড হচ্ছে আমরা গাছ লাগাতে উৎসাহ দেওয়ার জন্য আমরা নিজের হাতে চারা তৈরি করে আমরা প্রত্যেককে গিফট করি। আমাদের বছরের একটা নির্দিষ্ট দিন রয়েছে,
আগস্ট মাসের 15ই আগস্টের পরে যে রবিবারটা হবে সেই রবিবারে আমাদের মিট আপ হবে, এরকমই আমাদের এখন পর্যন্ত হয়ে আসছে। এবং সেই মিট আপ করি আমরা একটা জায়গা আমরা চুজ করে নিয়ে সেখানে মিট আপ করা হয় এবং 4 থেকে 5 হাজার প্রতি বছর গাছ আমরা বিতরণ করি। রাজেশ দাও এবছরে আমাদের মিট আপে অংশ নিয়েছিলেন, দেখেছেন কর্মকাণ্ড, খুবই ভালো। মানে ওখানে না গেলে মানে বোঝা যাবে না, ভাবা যাবে না যে মানুষের গাছের প্রতি এত ভালোবাসা। এবং যারা ওখানে উপস্থিত ছিলাম আমরা প্রত্যেকে 4-5টা করে চারা আমরা অন্তত পেয়েছে, তার বেশিও পেয়েছে, প্রায় 5,000-এর উপরে গাছ ছিল এবারে। যাই হোক, খুব ভালো লাগবে, আপনারা ওই ধরনের বাগান তৈরি করুন, এবং বনকথার সঙ্গে আসুন, আপনাদের সবার ভালো লাগবে। যে কোনো প্রশ্ন আমাদের ফেসবুকে বা আমাদের এই দাদার চ্যানেলের মাধ্যমে যদি কোনো প্রশ্ন হয় আপনি চ্যানেলে লিখবেন, আমি যথাসাধ্য উত্তর করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে কোনো প্রয়োজনে আপনারা এই চ্যানেলে দাদার এই ভিডিওতে অন্ততপক্ষে কমেন্ট বক্সে গিয়ে আপনারা লিখবেন, সেখানে দাদা যে সমস্যাগুলো আপনারা বলবেন সমস্যাগুলো সমাধানের পথটা কিন্তু বাতলে দেবেন। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে আর একটা কথা বলি দাদার ছাদে এসে, যে ভিডিওটি যারা দেখবেন তারা কমেন্ট বক্স থেকে কমেন্ট করবেন। এই কমেন্টের উপরে দাদা হাত দিয়ে লটারির মাধ্যমে 3 জনকে 3টে বোগনভেলিয়ার বিজা মেজেন্টা চারা আপনাদের ওই বনকথার যে মিট আপ সেখানে দেওয়া হবে। আচ্ছা, অনেক ঠিক আছে, মানে কিন্তু গুরু দায়িত্ব দিয়ে দিল, কিন্তু এবার আমাকে 3 জনে এবার কাকে বাঁচবো সেটা হচ্ছে বিরাট ব্যাপার। কমেন্টের উপর নির্ভর করে আপনি লটারির মাধ্যমে করবেন, দরকার হলে পরে লটারি, এটাই ভালো হলো, লটারি করে নেব। হ্যাঁ, কিন্তু যে কটা কমেন্ট হবে তার উপরে লটারি করে নিয়ে আমাদের এটা হলো আমাদের পরবর্তী মিট আপে 1st, 2nd, 3rd 3 জনকে বিজা মেজেন্টা চারাটা ওই মিট আপে দাদা স্টেজ থেকে দিয়ে দেবে আপনাদের। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলের তাকে সাবস্ক্রাইবার হতে হবে। হ্যাঁ, সে তো অবশ্যই, সে তো সাবস্ক্রাইবার তো অবশ্যই হবে। আচ্ছা, প্রথম দাদার এই ছাদে ভিডিও করতে আসলাম, আমি ভীষণ খুশি গাছ দেখে। দাদা এত সুন্দর গাছ করেছেন যে অকল্পনীয় ব্যাপার। বিশেষ করে এই যে 8 ইঞ্চি পটে এই যে 3.5 ফুট 4 ফুট করে এক একটা চন্দ্রমল্লিকা করা কিন্তু 4টি খানিক কথা নয়। এই গাছ করতে গেলে যে পরিমাণের পরিশ্রম, ধৈর্য দরকার, সময়ের দরকার, সেটা কিন্তু অনেকেরই থাকে না। তাই বন্ধুরা, আপনারা নিজেরা সুস্থভাবে সুন্দরভাবে বাগান করুন এবং এই চন্দ্রমল্লিকার ব্যাপারে যে কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখবেন, দাদা সবটাই উত্তর দেবে। ভিডিওটি এখানেই শেষ করব। নমস্কার, আপনারা ভালো থাকবেন, চ্যানেলটির সঙ্গে থাকুন, সহযোগিতা করুন।